আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একটা কলিগ পেয়ে গেলাম। হ্যাঁ, রাষ্ট্রপতির কলিগ এত খ্যাতিমান একটা রাষ্ট্রপতি। বঙ্গবন্ধু বাদ দিয়া শহীদ জিয়াকে পড়ছেন, খালেদা জিয়ার কাছে গেছেন, তারেক জিয়ার বন্দনা করছেন। এত সৌভাগ্য একটা মানুষের। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা এবং আমাদের বিশেষজ্ঞ আলোচক এবং সাংবাদিক, আমাদের বর্ষিয়ান সাংবাদিক এখানে উপস্থিত রয়েছেন এবং সেই সাথে আমরা প্রেসিডেন্টের কলিগকেও পেয়ে গেছি। এটা আমাদের ডাবল সৌভাগ্য আর কি। আমার খুব ভালো লাগলো, আপনাকেও সালাম আপনি এবং শুভেচ্ছা। আপনি যেটা বললেন মানে আসলে হোয়ার হি ওয়াজ নট, আমি তো এটা জানতামই না। তিনি একে মানে আমরা জানি টুইন 1 টুইন 3, উনি দেখি টুইন 1 না, উনি মানে অল ইন ওয়ান নাকি কি, এটা কি ইংরেজি করবো আমরা জানি না। মানে সব মানে তিনি সব জায়গাতে আছে। তুই মানে কি বলবো, কিন্তু সমস্যা হইলো তার উনি কিন্তু আমাদের জামাল ফেরে সেই পাগলের মতো ধরছি ধরি নাই। উনি আগে ছাত্রলীগ করতেন, তারপর যুবলীগ করতেন, তারপর মুক্তিযোদ্ধা ছিলেন, আওয়ামী লীগার ছিলেন, সাংবাদিক ছিলেন, আমলা ছিলেন, ব্যাংকার, কি ছিলেন না। এত কিছু থাকার পরও প্রেসিডেন্ট হয়ে গেলেন, মহামান্য হেড অফ দ্য স্টেট। মানে তিনি হচ্ছেন রিপাবলিক, এই বাংলা রিপাবলিকের সবচেয়ে সম্মানিত, মহাসম্মানিত এবং সুপ্রিম অথরিটি হয়ে গেলেন। এই লোকটা কিভাবে এত তাড়াতাড়ি জয় বাংলা থেকে জিন্দাবাদে চলে আসলেন, আমি বুঝে উঠতে পারতেছি না। মানুষের উনি কি ভয়ে নাকি ইচ্ছা করেই করতেছেন, এটা আমরা কোন দিকে যাব? কিন্তু এখন আমরা যা শুনি যে কিছু মানুষ থাকে, কাছের মানুষই তো মুস্তাক হয় নাকি, দূরের মানুষ তো আর মুস্তাক হয় না। বঙ্গবন্ধুর মুস্তাক মীর জাফর কে ছিলেন? নবাব সিরাজদৌল্লার খালু নাকি ফুপু ছিলেন, যাই ফুপা ছিলেন, খুবই ঘনিষ্ঠ মানুষ এবং তার প্রধান সেনাপতি। সে গাদ্দারি করেছে। মুস্তাককে আমরা দেখলাম বঙ্গবন্ধুর একেবারে এত কাছে যে আমাদের কিংবদন্তি নেতা তাজউদ্দিন সাহেবকে বাদ দিয়ে তাকে কাছে টেনে নিয়েছেন বঙ্গবন্ধু। নিঃসন্দেহে তারও যোগ্যতা কম ছিল না, কম কাছের লোক ছিলেন না। কিন্তু এই লোকটা বঙ্গবন্ধুর মায়ের কবরে শুয়ে পড়ছিলেন, কান্নাকাটি করেছিলেন বঙ্গবন্ধুর চাইতেও 10 গুণ বেশি। সেই লোকটাই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তো কাছের মানুষগুলোই করবে, ওটা তো আমি করবো না, আপনি করবেন না, আর আমাদের সাংবাদিক সাহেব করবেন না, কারণ আমরা তো শেখ হাসিনার পরিবারের কাছের কেউ নেই বা আওয়ামী লীগের একেবারে কাছের কেউ না। তো তারাই তো গাদ্দার। তো আমরা করলে তার গাদ্দারি হবে না। আমরা যদি এই কাজ করি, আওয়ামী লীগের পিছে ছোড়া মারি, সেটা কিন্তু গাদ্দারি হবে না, কারণ তারা আমাদের কাছ থেকে তো কিছু আশাই করে নাই। কিন্তু উনি তো তাদের লোক, ঘরের লোক না, বিছানার লোক, বেডের লোক, সোফাতে ড্রয়িং রুমে বসার লোক না, বেডে বসার লোক। সেই মানুষটা বেডে বইলে বসার লোক, এক ডাইনিং টেবিলে খাওয়ার লোক। মানে কোন রকম এত কাছের মানুষ, ঘনিষ্ঠ মানুষ গাদ্দারি। আসলে গাদ্দার তো এরকম পয়দা হবেই। তবে যারা বলে, কেউ বলে যে ভয় পেয়ে গেছে, আমাকে কেউ বলছে, আমি বললাম যে এতবার তিনি ভয় পান, 3 বারই তিনি ভয় পেয়ে কাজটা করলেন। এত ভয় পেলে তো হার্ট অ্যাটাক করার কথা এই বয়সে। তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আমরা দেখলাম, ভয় পাওয়ার কোনো নমুনা এটা বডি ল্যাঙ্গুয়েজ তাই না। বরং একটা মুক্তিযোদ্ধা, সবকিছু বাদ দিলাম, একজন মুক্তিযোদ্ধা, সে তার জীবন উৎসর্গ করার জন্য গিয়েছিলেন। তাহলে তার ভয় কিসে? তাকে যদি ফাঁসি দিত বা গুলি করতো বা ফায়ারিং স্কোয়াডে নিত বা জেলে দিয়ে দিত, কি হইতো তাতে? পি চৌধুরী কি বিএনপির সাথে বিট্রয় করে নাই? তার নিজের দলের সাথে সে বিট্রয় করছে, কি হয়েছে? তো তিনি যে দল, তার সাথে বিট্রয় তো করেনি নাই। বরং আমার অর্ধেক বয়সী হবে জাইমা রহমান। অর্ধেক বয়সী কি মানে, আমিও যদি একেবারে কম বয়সে বিয়ে করতাম, আমার এত বড় মেয়ে থাকতো। তো জাইমা রহমানরা দেখলে সালাম দেওয়া হ্যাট্রিক করে। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ দুর্নীতিতে চ্যাম্পিয়ন। আমি তো দেখলাম হাঁটুর বয়সী মেয়েকে, মানে নাতির বয়সী মেয়েকে সালাম দেওয়ায় তিনি হ্যাট্রিক করেছেন, চ্যাম্পিয়ন হয়ে গেছেন। এইরকম সালাম আমরা কাউকে দিতে দেখি নাই। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপার এবং বিস্ময়কর ব্যাপার, জাইমা রহমান তার সালামের উত্তর দেয় নাই। আপনার টিভিটা ওটা আমি কয়েকবার দেখিছি, আমি একবারও দেখি নাই যে আমাদের 3 বার করে সালাম দিলেন। সে তো বিব্রত হচ্ছে। লন্ডনে বড় হচ্ছে, এত বয়স্ক একটা মানুষ থেকে সালাম দিচ্ছে, সে তো বিব্রত হচ্ছে। হতে পারে, কিন্তু তারপর অন্তত উত্তর দেওয়া দরকার ছিল, সালাম দেওয়ার। আমি কালকে একটা দৃশ্য দেখলাম, ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর একটা দৃশ্য দেখলাম। একজন নারী তারে কদমবুসি করছে, তিনি সাথে সাথে তার পা ছুঁয়ে কদমবুসি করলেন। অবাক হয়ে গেল।
আমি আমি দেখছি। বিস্মিত হয়ে গেছি, এটা কি, আমি ভাবছি এটা কোথায় এডিট করা, পরে জুম করে মানে আমি যারা বুঝে তাদের কাছে পাঠালাম, এটা কি এডিট করা? বুঝছেন না, এটা তো জেনুইন। 10 মিনিট পর জানলো না এটা জেনুইন ভিডিও, দেখেই তো বোঝা যায়, এটা বুঝেন না আপনারা? আমি বললাম তো আজকাল তো কত কিছুই বানায়, পোলা বানায়। আমি কিন্তু প্রধানমন্ত্রীকে সালাম করতেছে। তো এই যে যে ভক্তি, এটা কিন্তু শ্রদ্ধা পরস্পরের প্রতি। তো জাইমা রহমানের তো উচিত ছিল তাকে সালাম করা, প্রেসিডেন্টকে পায়ে ধরে কদম বুসি করা, কিন্তু তা না করে 3বার করে সালাম দেয়, উত্তরই নেয় না। আমি বুঝতে পারলাম না কে অসভ্য আর কে অসভ্য নয়, অথবা কেউ উদাসীন কেউ উদাসীন নয়। আসলে কি জানেন, যারা তৈল মারে, ওই যে আমরা বিএ ক্লাসে পড়েছিলাম যে হরপ্রসাদ শাস্ত্রী একটা তৈল প্রবন্ধ, এটার মধ্যে একটা প্রশ্ন থাকতো, হরপ্রসাদ শাস্ত্রীর হরপ্রসাদ তৈল প্রবন্ধ থাকতো হয় উনি তো আসলে পার্লামেন্টের সিস্টেমের রাষ্ট্রপতি। পার্লামেন্টের সিস্টেমের রাষ্ট্রপতি সরকারের যেটা লিখে দেয় সেটাই তো পড়বেন উনি, এর বাইরে কিছু করার আছে তার? কিছু করার নাই। কিন্তু একটা জিনিস কি জানেন, যতই কবুল বলতে বলুক পাত্রীকে, পাত্রী যদি বলে বিয়া হাঙ্গা বসমু না, আপনি পারবেন? ওইগুলো বললেই হলো। কেন আব্দুর রহমান বিশ্বাসকে তো জয় বাংলা বলানো যায় নাই, জাতির জনক বঙ্গবন্ধু বলানো যায় নাই, উনি কেন বললেন সারা জীবন জয় বাংলা? ছাত্রলীগ করা মানুষ। অনেকে আবার বলেছে, আমিও সমালোচনা করেছি, যে এরকম একটা ভুল সিদ্ধান্ত কেন নিলেন? একটা লোক ছাত্রলীগ করেছে, একটা লোক যুবলীগ করেছে, মুক্তিযুদ্ধ করেছে, সেই লোকটাকে কিভাবে অবিশ্বাস করা যায়? এই যে ধরেন আমি এই যে সবাই জানে যে আমি আওয়ামী লীগের একেবারে জেনুইন দালাল, একেবারে ব্রোকার, দোসর, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর, ভারতের দালাল, পালে হিন্দুর দালাল, খ্রিস্টানের দালাল, ইদানিং ইহুদির দালালও বলে, ঠিক আছে, নাস্তিক তো বলেই। মানে আমি যে কোনটা আমি বুঝে উঠতে পারিনি আসলে, তাহলে আমি কোনটা? এদের ভাষায় এরা বলে আমি আওয়ামী লীগের দালাল। আওয়ামী লীগ কি মনে করে আওয়ামী লীগের দালাল আপনি? আমি জানি না। তো ধরেন আওয়ামী লীগের কথাটা বিশ্বাস করলো যে ফরিদ তো সারা জীবন, শেখ ফরিদ তো একেবারে গলা ফাটাইলো, এর একটা জায়গায় বসায়। এখন আমি যদি গাদ্দারি করি, আওয়ামী লীগ কিভাবে বুঝবে? সম্ভব না। আমরা কি গিদর ফারুকি কে দেখি নাই যে সারা জীবন, না সরোয়ার ফারুকি ভুল হয়ে গেছে, আমি ভুলে ওর নামটা নিতে, আমার সরোয়ার বলতে সুকর্ম নয়, তা আমরা তারপর জামালপুরের লোক সুয়র বলি না, গিদর বলি, ভুলে গিদর চলে আসে, কারণ ওই আমাদের এলাকার সুইপার কলোনি তো গিদর বলতাম, তো ভুলে ওই নামটার সাথে সিমিলার, আই এম সরি, আই এম ভেরি সরি। তো এই যে দেখেন সারা বঙ্গবন্ধুর কেন সিনেমা বানাইলো, আর এই দেখেন শুনলেই ভাই, এটা শুনলে গিদর শব্দটা কখনোই শুনলে, কিন্তু আমাদের জামালপুরে শুকরকে গিদর আমরা সিলেটেও শুনি, কিন্তু এটা যে এইটার নাম, এটা আমরা ওই ভোরকেই বলা হয় গিদর আমাদের এলাকায়। তো এমনকি বলে আমাদের এলাকায় গালি দেয়, গিদরের বাচ্চা, এগুলো বলে গালি দেয়, যদি খুব নোংরা হয়, নোংরা মানুষকে গালি দেয়, বা সবচেয়ে নিম্ন গালি গিদর বা গিদরের বাচ্চা। যাই হোক, তো এত বড় গাদ্দারকে, আসিফ স্যারকে দেখেন, তিনি বঙ্গবন্ধুর অসম আত্মজীবনী নিয়ে, আমি সারা জীবন মানে আমি কয়েক বছর বঙ্গবন্ধুর আত্মজীবনী বিক্রি করেছি, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, বঙ্গবন্ধুর চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনাকে স্প্রেড করার জন্য। কারণ বই বিক্রি করতে আরো বই বেচার ছিল, সেগুলো তো বেচতে পারতাম, এগুলো তো আমরা বই গাড়িতে নিয়ে যেতাম। আমিও কোনোদিন এই অসম আত্মজীবনী নিয়ে এরকম স্ট্যাটাস দিই না যেটা আসিফ স্যারে দিয়েছেন। আমি স্যার বলি না, দুষ্ট করে তাকে আসিফ স্যার বলে। আবার দেখেন, এই যে আমার ভাবির পোলা আছে না, কি যেন আমার নাম তো মনে থাকে না, অনেকগুলো ভাবি তো আমার, কোন ভাবির পেট থেকে কোনটা মনে থাকে না, ওই যে যেটা বঙ্গবন্ধুর নামে ছড়া কইতে কইতে বক্তব্য দিয়ে পুরস্কার নিয়েছিল, সে এখন সারাদিন, জি সার্জিস আলম নাকি সার্জিস মলম, মনে থাকে না। অনেক ভাবির পোলা তো আমার, এত ভাবি কোনটার নাম মনে রাখবো? আর এক ভাবির পোলা আছে আমার, দেখলাম যে মানে সে তো কপালের দাগ, একটা ফর্সা, একটা কালো, একটা মোটা, আবার চাপা এরকম গর্ত হয়ে গেছিল, ফুলে গেছে, তো চিনতে পারি না কোনটা কি, ছোটবেলা দেখছি। যাই হোক, এরা যেভাবে বঙ্গবন্ধুর বন্দনা করেছে, আমি আশ্চর্য হয়ে যাই। আমিও জীবনে এতবার জয় বাংলা বলি নাই, ঠিক আছে, আমার জীবনে এতবার জয় বাংলা বলি নাই সার্জিস মলম, সাদিক কায়েম এদের মতো। কিন্তু ওই গণজাগরণ মঞ্চে গিয়ে আমি জয় বাংলা বলতাম, কারণ আমি বামপন্থী রাজনীতি করার লোক, আমার তো জয় বাংলা স্লোগান ছিল না, বরং আমার স্লোগানটা আসতে হইতো। যারা বলতো এই ফরিদ, এই কমরেড, জোর স্লোগান জয় বাংলা জোরে বলেন, যারা আমার বলতো আমার সে জোরে, আমি বলতাম ভাই আমি গ্রামের মানুষ, আমি যদি একটা শিক্ষার মারি 3 মাইল দূর থেকে শোনা যায়, আমার অভ্যাস আছে, আমার স্লোগান শিখান, কয় জয় বাংলা জোরে বলো। সেই লোকগুলো এখন দেখি শেখ হাসিনা ফাঁসি চায়, নাম ধরে ধরে বলে দিতে পারবো। সেই লোকগুলোকে এখন বলে যে শেখ হাসিনা স্বৈরাচার, তার ফাঁসির দরকার, আওয়ামী লীগ ভালো না। ওই লোকগুলো এখন বলে যে জামাতের বিরোধিতা করা যাবে না।
ওই লোকগুলো এখন বলে জামাতের সমালোচনা করা যাবে না। যারা আমাকে শিখাইতো ওই জয় বাংলা স্লোগান জুড়ে দেও না কেন? গণজাগরণ মঞ্চে লাখ লাখ লোক ছিল, তারা গেল কই? শুধু যে আওয়ামী লীগের কথা যারা বলেন পালাই গেছে। এবার দুই গান কথা বলি, আমাকে একটু আর এক সময় দিবেন। আমি অবশ্যই আমাদের প্রেসিডেন্টের মিতার কথা শুনবো। আমরা সৌভাগ্য যে আমরা প্রেসিডেন্টের কলিগ পাইছি। এই যে গণজাগরণ মঞ্চের যে লক্ষ লক্ষ মানুষ, এরা গেল কোথায়? এখন এটা আমার দিকে থুতু দিলে উপর দিকেই পরে আমার দিকে, কারণ আমিও তো ইমরান সরকারের সাথে ছায়ার মতো থাকতাম, যারা থাকতো তাদের মধ্যে আমি একজন। কিন্তু দুর্ভাগ্য যে এই যে গণজাগরণ মঞ্চে যারা বামপন্থী ছিল, এরা গেল কোথায়? এই বামপন্থী গুলো গেল কোথায়? তারা না এত জয় বাংলা আমার চেয়ে জোরে স্লোগান দিতেন, তারপরে স্বাধীনতার পক্ষে এত কথা বলতেন। এখন তো রাজাকার সংসদে কই, এখন তো তাদের মিছিল দেখি না, স্লোগান দেখি না। আওয়ামী লীগ তো দোষী, আওয়ামী লীগ তো বিনা হিসেবে দোষী। আমি এখন আওয়ামী লীগের যারা অনেকেই বলে আমারে কই শেখ হাসিনার ভুলেই আজকে, অনেকেই দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে যে শেখ হাসিনার ভুলেই আজকে কি আওয়ামী লীগের ভুলে আওয়ামী লীগের পতন করছে। ওকে ফাইন, অবশ্যই আওয়ামী লীগ ভুল করছে, তাই তো পতন করছে। আমার যদি পা স্লিপ না করে আমি কি করবো? অবশ্যই আমার ভুল হয়েছে, তেমনি আওয়ামী লীগের ভুল হয়েছে। তা আওয়ামী লীগ না আবার বলে কি তাদের ভুলে তারা পতন করছে, আর রাজাকার উত্থান তাদের জন্য করছে, আওয়ামী লীগের জন্যই। আমার তো এখানে একটা কথা হইলো, সবই যদি আওয়ামী লীগের জন্য হয়, তুমি কোন ঘোড়ার পিছনে গিয়া কম সোজা করলা কাটলা? তাহলে এই বাংলাদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, মহারথী, সুজন, ফুজন, আর কি কি যেন নাম আছে, মানবাদী, তারা কি করলো? মুক্তিযুদ্ধের কত কিছু দেখলাম, তারা কোথায় এখন? বামপন্থী, সামপন্থী, রামপন্থী। আবার দেখেন, যারা সারা জীবন গালি দিল, আওয়ামী লীগের গালি দিল রামপন্থী, আর কমিউনিস্টদের গালি দিল বামপন্থী, তাদের লোকে প্রীতি করে দেখিস তারা মিছিল করে 5ই আগস্ট ঘটাইছে। তো সবই যদি আওয়ামী লীগের দোষ হয়, ডাইনে গেল আওয়ামী লীগের দোষ, বামে গেল আওয়ামী লীগের দোষ। তোমরা কি চৌথ আসমানে যায় আছিলা? তোমরা বাংলাদেশে 54 বছর ছিল না, সব আওয়ামী লীগ করছে। সব আওয়ামী লীগের যদি ভুল হয়, শুদ্ধ আওয়ামী লীগ করবো, তোমরা যেন এরপর আওয়ামী লীগ আসবে কথা ইদানিং বেড়েছে, কিন্তু সবকিছুতে বলে এটা আওয়ামী লীগের দোষ, আওয়ামী লীগের চলে এটা। তাহলে আমার আরেকটা প্রশ্ন, আওয়ামী লীগ অনেকেই বলে, মেনে নিলাম, ধরে নেন কমরেড মঈনুদ্দিন খান বাদলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তার শব্দ আমি কপি করে বলতেছি, ধরে নিলাম আওয়ামী লীগের সব ভুল। আপনারা যারা বলতেছেন সব আওয়ামী লীগের ভুল, গণতন্ত্রের জন্য, এমনকি মুক্তিযুদ্ধের জন্য আর মৌলবাদ বিরোধিতা, আপনারা কি কি করেছেন কাজ, আমরা একটু দেখতে চাই। আমরা যারা এগুলো বলে তাদের একটু কার্যক্রম, তাদের আমলনামা একটু আমরা দেখতে চাই। আমলনামায় গেলে কিন্তু ধরাবার উল্টা হয়ে যায়। আবার আসবো ফরিদ ভাই আপনার কাছে, সাবধান দেয় পার্লামেন্টের আরম্ভটা কেমন লাগলো আপনার? বাংলার বাণীতে না, পার্লামেন্টের। পার্লামেন্টে এটা একটা অদ্ভুত, এই যে আপনার এটা মোস্ট সার্কাস্টিক আমার কাছে মনে হয়েছে। তো এটাকে তো যা দেখলাম, জামাত যা করলো, জামাত যে আসলে যে এরা যে একেবারে যে এত মৌলবাদ, এত অশিক্ষিত আর এত মিথ্যাবাদী, মানে এদের আপনি দেখেন, জামাতের প্রথম কথা হচ্ছে যে তারা ওখানে গিয়ে দাঁড়াইলো প্রেসিডেন্টের বিরুদ্ধে। আরে বাবা, পার্লামেন্টে ডাকছে প্রেসিডেন্ট, না প্রেসিডেন্টের অধ্যাদেশ ঠিক আছে, কিন্তু প্রেসিডেন্ট ঠিক নেই। প্রেসিডেন্টের অধ্যাদেশ মানে সেটা নিয়ে ফাইট করতেছে, জীবন দিতে চাইছে, আবার এই যে এদের জামাতের কথা বলতে গেলে, এটা ভাই আমার আসলে মানে এত দুর্ভাগ্য আমাদের বাংলার মানুষের, যে এরকম একটা অভিশপ্ত সম্প্রদায় বাংলাদেশের ইয়াতে ঘাড়ে চেপে বসছে। এটা যাবে, তাড়াতাড়ি যাবে। তাদের প্রধান বিরোধী দলের নেতা সবকিছু দেখলাম, সব জামাত, একেবারে সব দেখলাম। তো আমি যা দেখলাম ওখানে বসে ওরা যা করলো, পার্লামেন্টের অধিবেশন তো আমি নিজে কভার করছি, ওখানে গেস্ট হয়ে গিয়ে বসছে কত, মানে এটা আমাদের যে কয়টা পার্লামেন্ট আসছে, এটা প্রত্যেকটা পার্লামেন্টে আমি হয় গেস্ট হয়ে গেছি, অথবা প্রথমটাতেও গেছি একেবারে ভিআইপি গেস্ট হয়ে। এটা আমাদের ঠাকুরগাঁর আওয়ামী লীগের নেতা আছে, সে আমার ওখানে ঢুকাই দিল একটা পাশ দিয়ে, একদম ইয়ার পাশে স্পিকারের পাশাপাশি এক জায়গায় বসে দেখলাম। তো যাই হোক, তো এই পার্লামেন্টটা দেখে, তাদের এই যে বিহেভ দেখে, এরা জাতীয় সঙ্গীত যখন হচ্ছে তখন বসে আছে, তারপরে মানি না, তারপরে জাতীয় সঙ্গীতের সঙ্গে বসে থাকার দল তো
তারা এই জাতীয় সঙ্গীত তো মানে না। না, যদি না গোলাম মানে আজমের- তাহলে এরা পার্লামেন্টে গেছে কেন? এই যে পার্লামেন্ট তো যাওয়ার দরকার নেই তাদের, বিপ্লব করুন। পার্লামেন্টে গেছে যে ক্ষমতা দিতে পারলে জাতীয় সঙ্গীত বদলে ফেলতো তারা। ক্ষমতা না, ওরা তো বিপ্লব চায়। তো বিপ্লব তো পার্লামেন্টে না, পার্লামেন্ট তো বিপ্লবের ভাষায় শুয়োরের খড়। তো তুমি ওই শুয়োরের খড়ে কেন গেছো? তুমি যাই মানুষ বিপ্লব করো, বিপ্লব করছো তুমি কেন শাহাবুদ্দিনের কাছে যাও? বিপ্লব করছো তুমি ইউনূসের কাছে যাও কেন? বিপ্লব করে তুমি তো তারপরে কোথায় বলে বিপ্লব, এরা এরা যে কিছুই জানে না। এদের এদের মানে ভাষা আমি খুঁজে পাই না। তবে আপনার একটা জিনিস কিন্তু একটা লক্ষণীয়, আমরা আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা দেখছি বঙ্গবন্ধু থেকে শুরু করে, যে বঙ্গবন্ধু এসে আপনার মনে থাকার কথা ৭২-এই উনি এসে বললেন যে দেশের প্রধানমন্ত্রী আমি কিন্তু আওয়ামী লীগের না, আমি আর আওয়ামী লীগে থাকতে পারি না। তখন উনি খুব দ্রুত আওয়ামী লীগের সম্মেলন দিয়ে কামরুজ্জামান হেনা বাইরে প্রেসিডেন্ট আর জিল্লুর রহমান সেক্রেটারি বানিয়ে দিলেন। ইয়াও একটা বললো যে আমি একটা তৈরি করতে চাই, আই ওয়ান্ট টু মেক ডিফারেন্স। এটা গুলো বদরুদ্দোজা চৌধুরী। উনি ঈদের সময় খালেদা জিয়ার বাসায় গেলেন। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী কোনো দলের থাকতে হয় না, তো উনি খালেদা জিয়ার বাসায় গেছে ঈদের সময়। চট করে তো আওয়ামী লীগের ওর মনে পড়ছে যে আমি তো একটা দেশের একটা পার্টির প্রধানের বাসায় আসতে তো পার্টিজান হয়ে গেলাম। সাথে সাথে খোঁজ নিল যে কে আওয়ামী লীগের কে আছে। আব্দুর রহমান বিশ্বাস মনে আছে? আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট হওয়ার পরে যে সাংবাদিকদের তার সাথে কথা বলতেছিল, উনি বলতেছিলেন ম্যাডাম ডেকেছেন আমি যাই। হ্যাঁ, এটা আমার মনে আছে। তো হ্যাঁ, এই যে বদরুদ্দোজা চৌধুরী কিন্তু দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে 7 টুকরা, আওয়ামী লীগ মানে লাশ 7 টুকরা। এই যে ইয়াতে আপনার টেলিভিশনে টক শো করেছে, টক শো না একটা শো করেছে বিএনপির পক্ষে, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য যে পাবলিসিটিটা উনি করলেন, পুরস্কার হিসেবে ওনাকে প্রথম পররাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রেসিডেন্ট। তো উনি পেলেন অনেক কিছু, তারপরে উনি বললেন আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স। এই কথা বলেই উনি তখন বিএনপির দাবড় খেলেন। এই যে হয় কি আসলে এটাই আছে। আরেকটা বিষয় ছিল, সাবধানে মনে আছে কিনা, তারেক জিয়ার চাইতে মাহিবুব চৌধুরীর ব্যক্তিত্ব প্রচার বেশি হয়ে যাচ্ছিল। হ্যাঁ, কত বড় বেয়াদব! মাহি তো একটা মাহি সামনে চলে আসতেছিল। হ্যাঁ, মাহি সামনে টেলিভিশনে চলে আসছিল, তো যার জন্য ওর পাবলিসিটিটা বেশি। তো এটাই হয় আমাদের ইয়াতে। তবে আমি এই বিষয়ে একটু বলতে চাই যে আসলে যে ঘটনাটা ঘটলো, আওয়ামী লীগের সবাই গালি দেয়, আওয়ামী লীগ সবকিছু করে। আসলে আওয়ামী লীগ সবকিছু করে। বাংলাদেশটা যখন গর্তের ভিতরে, ককমারের ভিতরে ঢুকে গেল, বাংলাদেশকে যখন বিক্রি করে ফেললো, এমন একটা পর্যায়ে চলে আসলো যে বাংলাদেশে আর আমাদের সন্তানেরা থাকতে চায় না, এই পর্যায়ে চলে আসছে তো ইউনূসের আন্ডারে। সেই মুহূর্তে বাংলাদেশকে উদ্ধার করার জন্য আওয়ামী লীগ কি করলো? যে বিএনপি আওয়ামী লীগে গ্রেনেড হামলা করছে জনসভায়, সেই বিএনপি কে ভোট দিল সবাই মিলে। তারপরে যে বিএনপি তো সবাই, ওরা জামাত আর বিএনপি একসাথেই মন্দিরগুলো ভাঙছে, একসাথেই নারী ধর্ষণ, নারী নির্যাতন ওদের দ্বারা ঘটছে, কতগুলো প্রমাণই আছে। তো তারপরেও সেই হিন্দুদেরকে বলে তাদেরকে ভোট নেওয়া, এরা যে এত ব্রুট মেজরিটি পেল, 2/3 ভোট পেল, যেখানে ওদের আক্রমণের জন্য প্রথম থেকে 8 তারিখে ক্ষমতা নিচে, 9 তারিখের থেকেই তো তারা পতন ঘটছে 5 তারিখে, 6 তারিখ থেকেই তো বিএনপি শুরু করে দিয়েছে সারা বাংলাদেশে ক্র্যাকডাউন। তো এতে তাদের যে চাঁদাবাজি, মানুষের উপরে হামলা, বাড়ি ঘর দখল করা, ব্যবসা প্রতিষ্ঠান দখল করা, সব মিলিয়ে তাদের প্রতি মানুষের ঘৃণা। তো এগুলো দেখার পরে তারা যে নিজেরাও ভাবে নাই, এই আওয়ামী লীগকে তারা প্রথম নির্বাচনে আসতে চাইছিল যে আওয়ামী লীগকে ঠেকানোর আমরা কে, জনগণ। সে কথা থেকে ফিরে এলো কখন? যখন দেখলো যে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়ে গেছে। স্টাডিতে যেসব এই যে মাসুদ কামাল, আরো কতগুলো যে ইম্পর্টেন্ট যারা টকশো করেন, তাদের যে
স্টাডি, তাদের তো মাসুদ কামাল তো আর আওয়ামী লীগ করে না, পান্নাও আওয়ামী লীগ করে না, এদের যে স্টাডিতে যা দেখা গেল যে একেবারে ফ্রি স্টাডি, তাতে বিএনপি কোথায়, জামাত কোথায়, আর আওয়ামী লীগ একেবারে টপে চলে যাচ্ছে। এই অবস্থা দেখে তখন তারা সিদ্ধান্ত নিল যে না, আওয়ামী লীগকে আর নির্বাচনে আসতে দেওয়া যাবে না। এই পরিস্থিতিতেও আওয়ামী লীগ কি করলো, যে নির্বাচন ভোট দিয়ে বিএনপিকে 2/3 ভোটে নিয়ে আসলো। তারপরে এখন আমরা কি দেখতেছি, এখন আমরা দেখলাম যে সেই যা তাই, সেই জামাত বিএনপি, জামাত জোট, বিএনপি যা জামাত তাই বিএনপি। আপনার কাছে